নমস্কার। আপনাদের সবাইকে জানাই প্রাইড মান্থের অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, নাদ দ্য কসমিক সাউন্ডের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আর এই মুহূর্তে আমি যার ছবি ছিলাম তিনি হলেন আমার খুব পরিচিত কাছের বন্ধু, কল্পদ্রুমা প্রোডাকশনের কর্ণধার সিদ্ধার্থ শঙ্করদেব। সিদ্ধার্থ শঙ্করদেব একজন ফিল্ম মেকার। তার চোখে বাক্সবন্দি কেমন লেগেছে আজকে শুনবো সেই গল্প। তবে তার আগে একটা কথা বলি, আপনারা যারা এখন পর্যন্ত বাক্সবন্দি দেখেননি আপনাদের সবাইকে অনুরোধ, অবশ্যই পডকাস্টটা শেষ করে বাক্সবন্দি দেখবেন এবং আমাদেরকে জানাবেন আপনাদের ঠিক কেমন লাগলো বাক্সবন্দি। এবিলিটি এন্ড সেক্সুয়ালিটিকে আমরা এখন খুব অ্যাটাচ করি। গালি হয়ে গেছে, সাম গাই ইজ নট এবল টু ডু সামথিং, এই তুই কি মেয়ে নাকি ভারস না। যখন ব্রিটিশার্সরা এলো মোস্টলি সব থেকে বেশি হচ্ছে কলোনাইজেশনের সময়, দে সেট দোজ রুলস, আমরা যেটাকে 377 বলি, ওইটার মধ্যে সমস্ত রুলস এর মধ্যে ওই সমস্ত জিনিসগুলি আছে। দিজ আর ক্রিমিনাল অফেন্সেস, নোবডি ক্যান ক্রস ড্রেস, দিস পিপল আর নোন এজ থার্ড জেন্ডার এন্ড ইউ নো দে উইল নট গেট এনি রাইটস, এনি কাইন্ড অফ হিউম্যান রাইটস, দে আর ডিভয়েড অফ। ওই সমস্ত জিনিস কিন্তু পরে এসছে। এখনকার দিনে দাঁড়িয়ে যখন আমরা ভাবি যে না এখন কি আর দরকার আছে এই ধরনের ফিল্মের, আমি মনে করি দরকার আছে। এবং এটার জন্য কুডোস টু ইউ দ্যাট ইউ অ্যাকচুয়ালি থট অফ ইট। কারণ যখনই when it comes to LGBTQIA related films there are so many, why more? বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, দুটো জিনিস আছে। একটা হলো রিজনাল ব্যাপারটা, আমি একদম ওর ভাষাতেই বলছি, আমারে যদি কেউ এমনি চিট করে আমি তো ঠাডায় এর দুটো শর্ট দিমু। আমি সবাইকে বলবো প্লিজ বাক্সবন্দি সবাই দেখবেন এবং আপনাদের যেটা মতামত আপনারা সেটা জানাবেন। নমস্কার, নাদ দ্য কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আর আপনারা ইতিমধ্যেই আশা করি বাক্সবন্দি সবাই দেখে নিয়েছেন। যারা এখনো দেখেননি বাক্সবন্দি তাদেরকে অনুরোধ করব অবশ্যই লিঙ্কে যান এবং গিয়ে বাক্সবন্দি সিনেমাটি দেখুন এবং আমাদেরকে অবশ্যই জানান আপনাদের কেমন লাগলো। আর এই মুহূর্তে স্টুডিওতে আমার সাথে রয়েছে সিদ্ধার্থ শঙ্করদেব ফ্রম কল্পদ্রুমা প্রোডাকশন। নমস্কার। মানে দ্যাটস দ্য মোস্ট ফর্মাল থিং আমি যদি বলে থাকি আমার লাইফে। তোমার নামটা সিদ্ধার্থ শঙ্করদেব কেন? মানে সিদ্ধার্থ শঙ্কর আলাদা আলাদা, মানে এত জনের সাপোর্ট নিয়ে তোমার? না সাপোর্ট লাগেনি, সাপোর্ট লাগেনি, বাট হ্যাঁ জানি না, মানে অ্যাকচুয়ালি আমার এই যেমন তুমি বলছিলে যে তোমার নামের পেছনে একটা গল্প রয়েছে, একটা হিস্ট্রি রয়েছে। নামের পেছনে গল্প বলছি কারণ যেহেতু শোনা, কারণ অবভিয়াসলি মানে জন্মের আগেরটা তো ঠিক চোখে দেখা হয়নি। তো যতটুকু শুনেছি যে মা খুব শিব ভক্ত, সেটা এখন যদিও দেখিও শি ইজ। তো কাকার ইচ্ছে ছিল মানে যদি হি ইজ টু আইডিয়ালাইজ মাই ফাদার এ লট, ওকে, বিকজ দ্য কাইন্ড অফ পার্সন হি ওয়াজ। তো বলতো যে মানে দাদার ছেলে আরেক ছেলে হচ্ছে, তো বড় ছেলে আমার দাদার নাম কিন্তু আবার কাকা রেখেছে রাহুল। হ্যাঁ, বিকজ হি ইউজ টু সে দ্যাট হিজ এল্ডার ব্রাদার ইজ লাইক বুদ্ধা, তো বুদ্ধদেবের ছেলে রাহুল। বাট এখন ওই মানে আমার বাবার সেকেন্ড ছেলে যখন হচ্ছিল তখন আমার এই পিসতো ভাইও হয়েছে, আমরা খুব পাশাপাশি জন্মেছি। তো হি গট এ ড্রিম দ্যাট দেয়ার ইজ এ যোগী সিটিং আন্ডার এ বেনিয়ান ট্রি উইথ ম্যাটেড হেয়ার এন্ড অল অ্যান্ড হি সেইং দ্যাট আমি তোর বংশে আসবো, সামথিং লাইক দ্যাট। হি স দ্যাট ড্রিম। তখন কাকুর মেডিকেল পড়া হয়ে গেছে, মানে হি ইজ অলরেডি এ ডক্টর। তো ওই সময়টাতে কাকু তখন ঠাকুমাকে ব্যাপারগুলি বললো। তখন ওনার প্ল্যান ছিল যে মেবি যেহেতু আমার বোনও এক্সপেক্ট করছে, বৌদিও এক্সপেক্ট করছে, যদি ছেলে হয় তাহলে আমি মনে হয় বুদ্ধদেবকে দেখেছি, আমি বুদ্ধদেবের নামে নামকরণ করবো। আমার দুই বোথ আর ব্রাদার্স, মানে আমার পিসিরও ছেলেই হলো, আমার থেকে 22 দিনের ছোট। তো এই জন্য আমার নাম রেখেছিল সিদ্ধার্থ, ওর নাম রেখেছে গৌতম। আচ্ছা, হ্যাঁ, তো ওই একটা ছিল। কিন্তু মার ইচ্ছে ছিল শিবের নামে নাম রাখা, পুটিং এ মিডল নেম, সিদ্ধার্থ শঙ্কর। এটা হচ্ছে ক্যারি করো, খুব ভারী ভারী লাগে না? আমি জানি মানে দুটো ডিফারেন্ট সেক্ট অলমোস্ট, হ্যাঁ, বাট ভালোই লাগে, কাছাকাছি। বাট আমার সাথে কোনো মিল নেই। দুটো নামের মধ্যে অনেকটা মিল আছে, দুইজনই যোগী, পরহিতের জন্য ওরা সবসময় তৎপর। আমি ওদেরকে দেখি আর কি দূর থেকে, খুব ভালো লাগে। এবার বাক্সবন্দি তো দেখেছো? হ্যাঁ, বাক্সবন্দি কেমন লাগলো? আউট অফ দ্য বক্স, মানে নামটা যদিও বাক্সবন্দি, বাট ডেফিনেটলি আউট অফ দ্য বক্স ইন লট অফ ওয়েজ। কারণ এখনকার দিনে দাঁড়িয়ে আমাদের একটা সমস্যা হয়ে গেছে, আমরা মনে করি আমরা সবটা জেনে গেছি, আমরা সবটা জানি। ইফ ইউ গো ব্যাক 20 years or something, ওই সময় হয়তো LGBTQIA কমিউনিটি নিয়ে এত কথা হতো না, ইন্ডিয়া তো সেরকম ভাবে লিগেল ছিল না।
যারা যারা এই কমিউনিটির জন্য কাজ করছিলেন ওরাও খুব সুপ্তভাবে কাজ করছিলেন, এবং ইট টুক এ লং 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 রেভলিউশন আই কল ইট। 2009-এ একবার হলো, দেন 2013-এ আবার ইয়ে হয়ে গেল, দেন 2018-এ গিয়ে ফাইনালি 377 ইয়ে হলো। তো লট অফ থটস ওয়্যার দেয়ার, ইভেন আর্লি ফিল্ম ডিরেক্টরস অলসো, সাম অফ দেম আর্ট ফিল্মের মতো করেই হয়তো কিছু কিছু ফিল্ম ছিল তখন, সো দ্যাট উই ক্যান অ্যাওয়ার দ্য সোসাইটি। এখনকার দিনে দাঁড়িয়ে যখন আমরা ভাবি যে না এখন কি আর দরকার আছে এই ধরনের ফিল্মের, রাইট, আমি মনে করি দরকার আছে, এবং এটার জন্য কুডোস টু ইউ দ্যাট ইউ অ্যাকচুয়ালি থট অফ ইট। কারণ যখনই when it comes to LGBTQIA related films, there are so many, why more, why don't you google it out? But actually ব্যাপারটা কি হয়, দুটো জিনিস আছে, একটা হলো রিজনাল ব্যাপারটা, বিকজ আমরা এরকম বলি, আমরা তো LGBTQ নিয়েই বলি যে এটা তো বিদেশি জিনিস, তো দেয়ার আর ফিল্মস আউটসাইড, ডেফিনেটলি ইন্ডিয়ার বাইরে অনেক ভালো ভালো ফিল্ম হয়েছে কমিউনিটির উপরে, এগুলি যদি আমরা দেখিও, আমাদের সমাজকে পাল্টানোর জন্য আমাদের মানুষদেরকে এগিয়ে আসতে হবে, আমাদের ফিল্ম ডিরেক্টরসদেরকেও এটা নিয়ে ভাবতে হবে। সো যখন আমাদের আঙ্গিকে আমাদের নিজের ঘরের মতো একটা সেট আপ, আমাদের মতো করে খাওয়া দাওয়া, ওই মানুষগুলির মধ্যে যখন ওই কেমিস্ট্রিটা দেখানো হবে, ডেফিনেটলি ইট উইল হ্যাভ এন ইম্প্যাক্ট। তখন কারোর মনে হয় এটা তো আমারই ঘরের স্টোরি। এবং আরেকটা যেটা খুব ভালো লেগেছে আমার বাক্সবন্দিতে, কোথাও না মানে আমরা কি হয় হয়তো সমবেদনায় অথবা একটু করুণা সিক্ত হয়ে অতিরঞ্জিত করে ফেলি কিছু কিছু জিনিস, আমি একটু লেখালেখি করি তো হয়ে যায়, বিকজ ইমোশনসগুলি দেখানোর জন্য আমরা কিছুটা বেশি করে ফেলি, বাট ওই স্যাটেলনেসটা চলে যায়, রিয়েল জিনিসটা হয়তো ঢাকা পড়ে যায়। বাট বাক্সবন্দিতে আমি দেখেছি অ্যাক্টার্স যারা ছিলেন ওখানে, আই থিঙ্ক জয়, সূর্য, ওরা কিন্তু সবাই ত্রিপুরার, এবং টু বি ভেরি অনেস্ট মানে বাক্সবন্দির সমস্ত কলাকুশলীরা কিন্তু ত্রিপুরার লোকজন, মানে আমরা বাইরের কোনো আর্টিস্টকে দিয়ে কাজটা করাইনি। এবং তার থেকেও বড় কথা, জয় সূর্য কেউই কিন্তু অভিনয় জগতের লোক নয়, তাদেরকে ধরে বেঁধে এনে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ট্রাস্ট মি এটা বোঝাই যায়নি, বিকজ দে ওয়ার সো ন্যাচারাল, সো ন্যাচারাল। এবং তার জন্য আমার মনে হয় ইকুয়ালি ক্রেডিট দুজনকে দেওয়া উচিত, একটা হচ্ছে তাদের দুজনকে যারা নিজেরা কাজ করেছে এটার মধ্যে, আর বাকি ক্রেডিটটা বোধহয় মধুমিতা দিকে দেওয়া উচিত, বিকজ দিদি অনেকটা এফোর্ট দিয়েছে তাদেরকে গ্রুমিং। মধুমিতা দি আমি ব্যক্তিগতভাবে যতটুকু চিনি, আই থিঙ্ক শি ইজ আ ওয়ান্ডারফুল হিউম্যান বিং, মানে আদার দেন এভরিথিং এলস শি ইজ আ ওয়ান্ডারফুল হিউম্যান বিং। মানে একটা দিদির কাছে গেলে সবসময় একটা শান্তি পাই, আমি তো তোমাকেও বলছিলাম ওই সময়। তো ওই ব্যাপারটাকে দিদির অবভিয়াসলি দিদির অ্যাক্টিং স্কিলস নিয়ে আমার বলার সে যোগ্যতা নেইও, সত্যি কথা, মানে উই অলওয়েজ look up to her when it comes to acting. একটা ব্যাপার যেটা আমি বলছিলাম, তোমার ফিল্মে একটা খুব সুন্দর জিনিস দেখানো হয়েছে, ইমোশনটাকে তুমি ধরেছো, বিকজ ম্যাক্সিমাম জায়গাতে কি হয় না, when it comes to LGBTQ, even you see some BL, আমি নাম বলছি না, অনেক সিরিজ এখন বেরোচ্ছে, the sexual quotient or the physical quotient is too hyped up in that. এবং আমি এটাও দেখেছি কিছু কিছু, ও you know what, उस सीरीज में ना दो बंदों के बीच में केमिस्ट्री है, and you know that actor, you know, he kissed that other male actor. So I think yeah, obviously এটা কি শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য একটা ধান্দা বলা যায়, সেটা আপনি কমেন্ট করাটা হয়তো আমার উচিত হবে না, বাট নট দ্যাট, কারণ অবভিয়াসলি ফিজিক্যাল ব্যাপারগুলিও থাকবে, ঠিক আছে, বাট যদি আমরা কম্পারিজনটা করি যে আমরা ফিজিক্যাল জিনিস যতটা দেখানো হয় তার মধ্যে অনেকগুলো মিসকনসেপশন লুকিয়ে রয়েছে, সেগুলোর মধ্যে ডেফিনেটলি আছে। মিসকনসেপশনগুলিতে আমি আসছি, কারণ আজকে যদি একটা স্ট্রেট রিলেশনশিপে একটা লাভ স্টোরি যদি হয়, ওখানে কিন্তু অডিয়েন্সরা কিন্তু খোঁজে না সেই জিনিসগুলি। হ্যাঁ, যে আগের দিনে হতো আইটেম ডান্স থাকতো, এই থাকতো, সে থাকতো, এখন কিন্তু কেউ আইটেম ডান্সের জন্য কেউ গিয়ে কিন্তু বলিউড মুভি দেখেন, অ্যাকশন দেখে, মোস্টলি দে সি দ্য কন্টেন্ট অফ ইট। তো LGBTQIA নিয়ে যখন ফিল্ম হচ্ছে, এখন একটা তো চাপা কিউরিয়াসিটি থাকে, বিকজ সোসাইটি যতই আমাদের লস বেরিয়ে যাক, যাই হয়ে যাক, কিন্তু সোসাইটিতে এখনো জিনিসটা এতটা ওপেন না, সো দ্যাটস ওয়াই উই নিড মোর ফিল্মস, রাইট। হ্যাঁ, আমি একদমই ডিসকারেজ করছি না এই ব্যাপারটা অ্যাজ এন অডিয়েন্স পার্সপেক্টিভ, কারণ কিন্তু কোথাও না আমার মনে হয় যে আসল জিনিসটা মানে এটা হেল্প করতে গিয়ে কোথাও না আরো মিথিক্যাল হয়ে যায়। দেন এভাবেই সমাজের একটা থট আছে, ইফ ইটস ফ্রম দ্য কমিউনিটি ইজ অনলি দ্য সেক্সুয়াল কোশেন্ট, টু পিপল they are not having a so called natural sexual feeling. তো যখন আমরা ওই জিনিসটাকে বেশি হাইলাইট করি, কোথাও গিয়ে আমার মনে হয় যে ইমোশনাল ব্যাপারগুলি, আদার অ্যাসপেক্টস মিন্স আদার 1000 অ্যাসপেক্টস আর দেয়ার অ্যাজ ইন এনি আদার রিলেশনশিপ, কোথাও না কোথাও ওই স্ট্রাগলগুলি যদি দেখানো হয়, ওইটা না দেখানো যে হ্যাঁ ওই দুটো ছেলে ভালোবাসে অথবা দুটো মেয়ে ভালোবাসে, এটাই ওদের স্ট্রাগল, এটাই স্টোরি। আমার মনে হয় স্টোরিতে যদি ওইটা স্ট্রাগল না হয়ে অন্যান্য স্ট্রাগলগুলি, হ্যাঁ, যেরকম
দুটো মানুষ, একজন হয়তো ওরা হয়তো দুইজনে চাকরি পাচ্ছে না, বাড়ি থেকে মেনে নেয়নি, আলাদা হয়ে গেছে, ওদের ওই স্ট্রাগলটা, ওই ধরনের ব্যাপারগুলো যেগুলো নর্মাল লাইফেও হতে পারে। কেউ জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট সার্জারি করছে, ওর কাছে সেরকম টাকা নেই, ঠিক আছে, যেগুলো আমাদের রিয়েল লাইফ স্টোরি। পার্টনার এক্সট্রা টাইম করছে, নতুন কোনো কাজের সন্ধান করছে, দুজন মিলে একটা সংসার করছে, ওই স্ট্রাগলটা আমার মনে হয় বাইরের স্ট্রাগল থেকে যে ভেতরের স্ট্রাগলটা, এই যে নিজেকে অ্যাকসেপ্ট করা। I think Rituparna Ghosh, the maestro, right, he tried it some way in Chitrangoda, because nobody was worried in Chitrangoda about him being gay or him being a same-sex lover. Nobody judged Jishu on that oh, how come he is gay. Everybody was like, oh, how come he could cheat on Rituparna Ghosh, right? That was the whole thing. And that is so beautifully portrayed. And I have seen even my straight friends, with whom we were watching. I'm sorry I choose that word straight because it's cisgender. Yeah. Heterosexual cisgender, cishet, the best thing, the one with the head. So the cishet friends of mine also, they were like, yeah man, what a guy. How could he do this? So this is how the emotion plays everywhere. And I think in your film also I got a hint of it, that something greater things are coming from our Tripura's so-called industry, like if you call it. এবার আমি তোমাকে এটার একটা পেছনে গল্প বলি। এই যে পার্টিকুলার সিনটার কথা তুমি বললে আর কি, এই পার্টিকুলার সিনটার যখন আমাদের রিহার্সাল চলছিল আর কি, রিহার্সাল রুমে, তো এই জিনিসটা করতে গিয়ে দুজনকে প্রচন্ড প্রবলেম ফেস করতে হচ্ছে, জয় এবং সূর্য দুইজনকেই আর কি। আমি তাদের অরিজিনাল নামটাই নিলাম আর কি, কারণ কি স্টোরিতে তো তাদের নাম আলাদা। এবারে কি হয়েছে ঘটনাটা, সেটা হচ্ছে যে ওদেরকে আমি বললাম যে যখন আমরা অভিনয় করি তখন কি বলা হয় যে তোমরা সিচুয়েশনটাতে দাঁড়াও, দাঁড়িয়ে দেখো, যে মধুমিতাদি সবসময় আমাদেরকে এটাই বলতো আর কি, তুমি ডায়লগ দিচ্ছ, কোথায় দিচ্ছ, কার জন্য দিচ্ছ, কেন দিচ্ছ, জাস্ট এই 3টা প্রশ্ন করো, তোমার অভিনয় চলে আসবে। এবার যখন জয়কে বলা হলো যে তুই কেন পারছিস না, কি অসুবিধা হচ্ছে, তুই এই প্রশ্নটা কর, তো জয় বলল যে আমি একদম ওর ভাষাতেই বলছি, আমারে যদি কেউ এমনি চিট করে আমি তো ঠাডায় এর দুটো শর্ট দিমু। জয় পিং জয়, যে আমি তো কখনো এই কথাটা বলতে পারবো না যে ভালো থেকো টোপর পরিয়ে দিয়ে। ভেরি ট্রু। হ্যাঁ, তখন আমার ভেতরে ওই প্রতিবাদী সত্তাটা জেগে উঠবে যে ঠাডায় 2-3টা চট দিয়ে সেটা চুলের মুঠি ধইরা, মানে লাইক ওকে, তোর যদি তেমনই আসছে ভাব, তুই ওটাকেই ওই রকম ভাবে পোট্রে করার চেষ্টা কর। ওই করতে করতে মাজা ঘষা করতে করতে তারপর সিনটা দাঁড়ায় আর কি এরকম ভাবে। এবং ওই সিনটাতে আমার কোথাও মনে হয়নি যে ওরা অ্যাক্টিং করছে। একটা পয়েন্টে আমি আর ওইখানে জয় আর সূর্যকে দেখছিলাম না, আমি নীল আর শুভকেই দেখছিলাম। অ্যান্ড দেন I thought that Neil and Shubha might be dating for like 10-15 years, and whatever you have shown in the film, it suddenly became very true. মানে একদম কোথাও আমার গিয়ে এটাকে অ্যাক্টিং তো মনে হয়নি, ইট ওয়াজ রিয়েলি নাইস। এবং তোমাকেও সাধুবাদ দিতে হবে, মানে এরকম ধরে অবভিয়াসলি আমি দেখো, আমি সত্যি কথা বলতে আমাকে যতবারই অন্যরা মানে এই বিষয়টা নিয়ে প্রশংসা করার চেষ্টা করেছে, আমি বলেছি দেখো আমার কাছে সবসময় মনে হয় যে এটা একটা টিম ওয়ার্ক। আজকে আমি যদি না লিখতাম জিনিসটা হয়তো দাঁড়াতো না, ওরা যদি অভিনয় করতো জিনিসটা দাঁড়াতো না, নবদা যদি এডিটিং না করতো সেটা হতো না, প্রসেনজিৎ যদি জলে নেবে ওই সিনগুলো না নিত, ওইগুলো না করতো, তাহলে ব্যাপারটা হতো না, তনুময়দা যদি গানগুলো না করতো, এত সুন্দর একটা বিউটিফুলি পোর্ট্রে করা যেত না জিনিসগুলোকে। আমার মনে হয় যে সবটা মিলে একটা টিম ওয়ার্ক। মনীষ যদি আর্ট ডিরেকশনের মধ্যে এত সুন্দর করে ডিজাইনগুলো না করতো, যে এইখানে এটা রাখো, এইখানে এটা করো, এখন ও এরকমভাবে হাতটা তুলবে, মানে আমরা তো দেখো আমি জল খাবো, এখন গ্লাসটা নিচে আমি এরকমভাবে জল খেতে পারি। এবার ধরো কিছু একটা সিচুয়েশন আমি ভাবছি, এখন গ্লাসটা কিন্তু হাতে নিয়েছি, এবার ভাবছি, তারপর আমি এই হয় না যে এই বিষয়গুলো তো সিনেমার মধ্যে থাকে, এইগুলো তো একটা অভিনয়। এক্স্যাক্টলি, কারণ ওই সময় কি হয়, প্রপস নিয়ে যখন আমার ডায়লগসও বলতে হয়, তখন আমি গ্যাপ নেব, এরকম ধরো ক্যামেরার সামনে চলে এলো প্রপ, মেবি দ্য ডাইরেক্টর ডাজন্ট ওয়ান্ট দ্যাট। তো ওই ব্যাপারগুলো অবভিয়াসলি এটা টিম ওয়ার্ক, ডেফিনেটলি টিম ওয়ার্ক, বাট কোথাও না কোথাও ভিশনের জন্য তো ডিরেক্টরকে একটু ক্রেডিট দিতেই হয়, একটু আর কি, সামান্য। হ্যাঁ, কিন্তু সামান্য ক্রেডিটই মানে খুব ইম্পর্টেন্ট। ইউ কান্ট জাস্ট সে দ্যাট ওকে তোমার কোনো হাত ছিল না, অবভিয়াসলি টিম ওয়ার্ক ছিল, বাট কমেন্ডেবল। আমি সবাইকে বলবো প্লিজ বাক্সবন্দি সবাই দেখবেন এবং আপনাদের মতামত, কারণ সিনেমা হলো এরকম একটা জিনিস যেটা আমাদের প্রত্যেকের মতামতটা ডিফারেন্ট হতেই পারে। আমার কাছে যেটা খুব ভালো লেগেছে আপনার কাছে নাই লাগতে পারে, আমার কাছে যেটা ভালো লাগেনি আপনাদের কাছে হয়তো আরো ভালো লাগতে পারে, বুঝছো? এটা ইটস অল অ্যাবাউট পার্সপেক্টিভ। তো অবশ্যই আপনারা সিদ্ধার্থের এই প্রযোজনাটা দেখবেন এবং
আপনাদের যেটা মতামত আপনারা সেটা জানাবেন, আমাদের একটু গ্রো করতে সাহায্য করুন প্লিজ, বিকজ আমি একজন ফিল্ম মেকার, আমরা দুঃখটা বুঝি একজন আরেকজনের। বাকি যারা আছে, যারাই ত্রিপুরাতে সিনেমা বানাচ্ছে, অনেক কষ্ট করে বানাচ্ছে, ওদের অনেক কাঠখড় পুরোতে হচ্ছে। ট্রাস্ট মি, জ্বালানি পাওয়া যায় না কাঠখড় ওইটাই। আগের দিনে বলতো নুন আনতে পান্তা ফোড়ায়, আমি তো বলি ওই ডিজেল আনতে মার্চিস ফুরায়, মানে এরকম অবস্থা আমাদের। তো যাই হোক, তো প্লিজ সাপোর্ট করবেন আমাদের এখানে ত্রিপুরার সমস্ত আর্টিস্টদেরকে, কারণ সিদ্ধার্থ যেটা বললো যে ওর বাক্সবন্দিতে সবাই কিন্তু আমাদের ত্রিপুরার, তো আমরা একজনকে একজন সাপোর্ট করলেই কিন্তু আমরা সবাই একসাথে আরো এনকারেজড হব। রাইট রাইট রাইট। এবং তার থেকেও বড় কথা কি শঙ্কর, আমরা যখন কাজটা করছিলাম তখন পুরো কোভিডের টাইম চলছিল, মানে ওই কোভিডের টাইমে ঘরে বসে বসে রিহার্সাল করা, 8টার মধ্যে আবার সবাইকে ছেড়ে দিতে লাগবে বিকজ তখন নাইট কারফিউ চলছে। তারপরে যেদিন আমাদের শুটিং শেষ হলো তারপর দিন থেকে আবার সেকেন্ড মানে লকডাউন স্টার্ট হয়ে গেল। এই সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে আমরা গেছি। যাই হোক, এগুলো স্টোরি তো থাকবেই। একটু জানতে চাইবো তোমার কথা, কল্পদ্রুম কিভাবে স্টার্ট হলো, এটার ভাবনাটা কিভাবে আসলো? লকডাউন লকডাউন আমাদেরকে অনেক কিছু দিয়েছে আমাদের লাইফে। লকডাউন হ্যাজ গিভেন সো, বিকজ ওইটাই তো, আমরা তো নিজেদের সাথে সময় কাটানো ভুলে গিয়েছি। রাইট, ঠিক না? প্রকৃতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, বাবা পৃথিবীটা একটু আরেক ভাবেও দেখো, একটু বসো, শান্ত হও। অনেক স্পিডে যাচ্ছিল তো আমার অবস্থা তো একটা খারাপ করে দিয়েছে, আমি একটু রেস্ট নিই, একটু শ্বাস নিয়ে দেন আই লাগেন লেট ইউ প্লে। রাইট রাইট। প্রকৃতি তো মাই, রাইট? একদম আমার ওই সময়টাকে একদম মনে হচ্ছিল অনেক দিন ধরে বাচ্চাগুলি দুরন্ত বানা করছিল, মা জাস্ট দেখে যাচ্ছিল। হয় না, আমাদের সাথেও হয়েছে। একদম একদম। খেলার মাঠে এলো, কানটায় ধরলো, ধরে নিয়ে গেল তজ্জাবন। প্রথম 2-3 বার ডাক দেবে, যখন দেখবে যে ওটায় কাজ হচ্ছে না, তারপরে লাঠি, ছোটা, জুতো, ঝাড়ু, যা যা হয়। ফাইনাল হলো লকডাউন। রাইট রাইট। বাথরুমে বন্ধ করে দেবো। আই অ্যাকচুয়ালি ফেল দ্যাট থিং। তোমাকে একটা ছোট্ট পয়েন্টে নিয়ে আমি আলোচনা করতে চাই। তুমি যেটা বলছিলে যে বাক্সবন্দির আরেকটা সিন তোমার খুব ভালো লেগেছে, নীলের ছোটবেলার চরিত্রের মধ্যে ওর যে ব্যাপারটা ছিল, এই বিষয়টা নিয়ে আমি বলবো। রান্নাবাটির খেলাটা, এই যে এইটা নিয়ে তো আমি এখন কমিউনিটি বলছি বিকজ দর্শকদেরকে বোঝানোর জন্য আমার কমিউনিটি টার্মটা বারবার ইউজ করতে লাগছে, যদিও আমি পার্সোনালি কমিউনিটি শব্দটার সঙ্গে একেবারেই মানে ভালো লাগে না আমার সেটাকে ব্যবহার করতে, কাউরি লাগে না, বিকজ হ্যাঁ আমার মনে হয় সবাই হিউম্যান বিইং, তো আমার আলাদা করে কমিউনিটি করলেই বোধহয় আলাদা একটা কিছু মনে হয় আর কি। তাদের জীবনের কতটা স্ট্রাগল থাকে এই রান্নাবাটি খেলা, নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে তোলা সমাজের সামনে। এটা তো সত্যি কথা বলতে এই জিনিসটা কিন্তু এখনো আছে। আমরা কিছু কিছু জেন্ডারের সাথে কিছু কিছু জিনিসকে আমরা অ্যাসোসিয়েট করে দিয়েছি। আচ্ছা, চা করছে, মেয়েই হবে, ঠিক আছে? আচ্ছা মেয়ে, তাহলে তো চা বানাতে পারবে। ছেলে, আচ্ছা তাহলে তো ক্রিকেট খেলতে পারবে। ছেলে, তাহলে বাবা তুমি কি খেলতে ভালোবাসো, ফুটবল না ক্রিকেট? নোবডি উইল আস্ক হিম দ্যাট বাবা তুমি কি রান্না করতে পারো, নোবডি উইল, রাইট? বাট ওই জিনিসটা কিন্তু আছে, মানে এই জেন্ডার পারফরমেন্স যেটাকে আমরা বলি, যে কিছু কিছু জেন্ডারের সাথে কিছু কিছু পারফরমেন্স, কিছু ইভেন কালার্স পর্যন্ত আমরা অ্যাসোসিয়েট করে দিয়েছি। রাইট, তুই কি মেয়ে নাকি রে, পিঙ্ক কালার পরে ঘুরছিস, তুই এত টম বয়স কেন, সবসময় এত ডার্ক কালার পরে ঘুরিস, ব্ল্যাক ব্লু কেন? উই হ্যাভ দিস থিং ইন আওয়ার মাইন্ড, মানে রুচি বোধ, পছন্দ অপছন্দ, ব্যক্তিগত যে একটা স্পেস থাকে, এটা কোথাও হয়তো আমরা মানে স্বীকৃতি দেই না। স্বীকৃতি কিন্তু শুধু এই না যে এলজিবিটিকিউদের মধ্যে সেম সেক্স ম্যারেজ, ওই স্বীকৃতি না কিন্তু। ফরগেট অ্যাবাউট অল কমিউনিটিজ। আমরা ছোট ছোট জিনিস, মানবিক অধিকারগুলোতেও কিন্তু আমরা কিন্তু সেরকম ভাবে স্বীকৃতি দেই না এখনো। রাইট। যেরকম আমার ভাইপো, আমি নিজের ভাইপোর কথাই বলি, ও খুব পছন্দ করে, তুমি গিয়ে বসলে তো, এখন একটু বড় হচ্ছে, হি ইজ 12-13 ইয়ার্স ওল্ড, বলছে আমি তোমাদের জন্য একটু চা করে নিয়ে আসি। ওকে, ঠিক আছে। তো হি গোজ ইন, হি মেক্স টি। এখন আবার একটু একটু ইন্ডাকশন তো ম্যাগি বানানো শিখেছে, তো কখনো কখনো যদি ওর খুব খিদে পায়, নিজের ম্যাগিটা নিজে বানাচ্ছে। এবং আমরা কোনোদিন ওকে ডিসকারেজ করি না, বাবা মাও করে না। ওর দাদা, মানে আমার দাদা আবার বলবে আমার জন্য একটু করিস, আমাকে ওদিন বলছে ভাই ও কিন্তু এখন ভালো বানায়, খেয়ে দেখতে পারিস। তো উই ডোন্ট ডিসকারেজ যে ছেলে ও কেন রান্না করবে, অল দ্যাট। বাট মোস্টলি আমি যখন দেখি আর কি, রিলেটিভস অথবা যাই হোক পরিচিতদের এখানে বার্থডে, মেয়ে তো যাওয়ার সময় বারবিডল একটা গিফট নিয়ে যাবে, হতেই পারে যে ওর বারবিডল প্রিয় না। হ্যাঁ, তো কোথাও না আমরা কিন্তু ওই জিনিস বায়াসগুলো কিন্তু মাথায় রাখি। তো বাক্সবন্দির যে সিনটা ছিল যেখানে ও রান্নাবাটি খেলছিল, হয়তো এখানে আমরা জাস্ট ওই কমিউনিটির দেখে রান্নাবাটি খেলছে, ওইটা না, কিন্তু ওইটা তার ব্যক্তিগত চয়েস, ব্যক্তিগত তার এখতিয়ারটা বোঝানোর জন্য হয়তো তুমি দেখিয়েছ।
হ্যাঁ, তো ওইটা যাতে কেউ লিঙ্ক না করে ফেলে যে আচ্ছা যদি ছোটবেলায় কেউ রান্নাবাটি খেলে তার মানে এটাই হতে লাগবে। হ্যাঁ, ইট ওয়াজ জাস্ট এ ম্যাটার অফ এ পার্সোনাল চয়েস। ঠিক আছে, তো ওই ব্যাপারগুলি আর কি, ওই ব্যাপারটা খুব সুন্দর দেখানো হয়েছে, কারণ স্ট্রাগলটা কিন্তু অনেক ছোটবেলা থেকেই শুরু হয়ে যায়। একটা রান্নাবাটি খেলার জন্য কিন্তু ওর ফাইট করতে হয় কোথাও না কোথাও, যে তুমি ছেলে হয়ে কেন রান্নাবাটি খেলবে, তুমি ছেলে হয়ে কেন মেয়েদের সাথে খেলবে। আমাদের সময় তো এটাও ছিল, মানে তুমি ছেলে, তুমি মাঠে গিয়ে ফুটবল ক্রিকেট খেলবে, মেয়েদের সাথে গোল্লা ছোট ওই সমস্ত গেম যেগুলি আছে, কাবাডি, এগুলি খেললে তুমি মেয়ে। হ্যাঁ, আমি নিজেও ছোটবেলায় কিছু কিছু, আমার বাড়িতে না, বাট in the locality I also faced little bit of things, যে মেয়েদের সাথে খেলছে all that, but then me being me, মানে পরে আমার যে ছেলে বন্ধুরা ছিল, মানে they got lot of interest in playing রান্নাবাটি with me. Okay. So I allured them how to play রান্নাবাটি, and then I showed them রান্নাবাটি playing is so much easier. তুমি কি রান্নাবাটি খেলেছো কখনো? না, আমি রান্নাবাটি খেলিনি, কিন্তু আমি এই বিষয়টা নিয়ে স্ট্রাগল করতে দেখেছি, এবং আমার কাছে এটা মনে হয়েছে যে এই যে ছোটবেলা থেকে যারা রান্নাবাটি খেলে ওদের মধ্যে বেশ একটা সংসার করার প্রবণতা তৈরি হয়। এবার বেসিক্যালি আমি যেটা অবজার্ভ করেছি যতটুকু, আমি যদি আবার এগেইন ওই কমিউনিটি কথাটা যদি উল্লেখ করি, তাদের মধ্যে কিন্তু খুব একটা সংসার করার প্রবণতা রয়েছে। সবার না, সবার কিন্তু না। ঠিক আছে, তাও আমি যদি লার্জার পার্সপেক্টিভে ভাবি যে সবাই কিন্তু একটা সাজিয়ে গুছিয়ে মানিয়ে গুছিয়ে একটা সংসার করতে চায়, এবং সেই জায়গাটা থেকেই আমার মাথার মধ্যে ওই সিনটা স্ট্রাইক করে যে ছোটবেলা থেকে তো আমরা ওই ভাবনাটা নিয়েই বড় হই বেসিক্যালি, একদম। কিন্তু কোনো একটা জায়গায় ওই জায়গাটাতেই মা বাবারা বাধা দিচ্ছে, এবং তারপর সবসময় না তার লাইফের যদি কোনো একটা জিনিস পাওয়ার হয় বা যদি পেয়ে গেল, একটা হারিয়ে ফেলার ভয় সবসময় তার ভেতরে কাজ করতে থাকে। এবং এইটা নিয়ে সবসময় একটা এরকম মেন্টাল কি বলবো, একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে সে বড় হতে থাকে যে তার নিজের যে একটা আত্মবিশ্বাস যে আমি এটা করতে পারবো, ওটাই ভুলে যায় আর কি, যে আমার মধ্যে ওই ক্যাপাবিলিটি রয়েছে, আমি করতে পারবো এই কাজটা, এই আর কি বিষয়টা। আমি তোমাকে এবারে যে প্রশ্নটা করতে চাইবো সেটা হচ্ছে বেসিক্যালি যেটা দর্শকরা সবাই বলেন, সাধারণ মানুষ যেটা ভাবে আর কি, যে এটা একটা বৈদেশিক কালচার, বিদেশ থেকে আমরা আমদানি করে নিয়ে এসেছি, যেটাই আমরা পারসিভ করতে পারি না, আমরা আমাদের জন্য খুব ইজি বলে দেওয়াটা এটা তো ইন্ডিয়ান না বিদেশি। বাট ওদের জন্য আমার একটা প্রশ্ন আছে, আমরা কতটুকু জানি আমাদের ভারতের সংস্কৃতি? জানি না বলেই তো বলছি, এবার তুমি তাদেরকে একটু জানাও। আমিও সেরকম যতটুকু জানি না, আমি যতটুকু জানি যে একদমই বৈদেশিক কালচার তো না, বিকজ আমি আমার নিজের দেশের এপিক্স যখন পড়েছি, এপিক্সই বলবো, যদিও এপিক্স না, আমি ব্যক্তিগতভাবে ইতিহাসই মানি, সমষ্টিগতভাবে এটা এপিক। তো যাই হোক, আমি এটাকে কমপ্লিমেন্ট হিসেবে এপিক বলি, ইটস এপিক। তো কোথাও না কোথাও আমাদের কালচার, সত্যি কথা বলতে গেলে রামায়ণে তুমি দেখে নাও, প্রত্যেকটা ক্যারেক্টার কিরকম আইডিয়ালি করা হয়েছে। তুমি ইভেন রাবণ বিভীষণের ভ্রাতৃত্ববোধ দেখো, আর এইদিকে তুমি দেখো রাম আর লক্ষণের ভ্রাতৃত্ববোধ, একই গল্পে দেখানো হচ্ছে ভাইয়ের জন্য সমস্ত কিছু ছেড়ে দিতে হয়। আর ওইখানে দেখেছি ওই ভাই যদি অধর্মাচরণ করে, ওই ভাইকে ত্যাগ করাই তোমার সব থেকে শ্রেয়, ভাই হিসেবে তুমি পারফেক্ট। দুটো ক্যারেক্টার কি ডিফারেন্ট, লক্ষণ আর বিভীষণ, বাট ভাই হিসেবে দুইজন পারফেক্ট। একজন ভাইকে ছেড়ে শত্রুকে এসে সব বলে দিচ্ছে ভাইয়ের ভেদ, আরেকজন ভাইয়ের জন্য সমস্ত কিছু ত্যাগ করে 14 বছর বনে উইদাউট স্লিপ। আমি এই এক্সাম্পলটা কেন দিলাম, যে ভারতের সংস্কৃতির মধ্যে কিন্তু এই বিবিধ ব্যাপারগুলি কিন্তু আছে, কোনো কিন্তু স্ট্রিমলাইন নেই যে এইটাই ঠিক এইটাই ভুল, সিচুয়েশন ওয়াইজ প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা পাল্টায়। তো সেম ভাবে আমরা যদি একটা সাইড দেখে যদি ভেবে নিই যে আরেকটা দিক অন্ধকার, আমরা অন্ধকারে আছি, আমরা হয়তো জানি না, আমাদের জানার হয়তো অনেক কিছু বাকি আছে। আমি এটাই বলবো যে কোথাও না কোথাও আমাদের জ্ঞানের জন্য বলে বেসটা ক্রিয়েট করতে হয়। তো আমাদের নিজেদের মধ্যে আমাদের বেসটা ক্রিয়েট করা আগে উচিত, যে আমি নাই জানতে পারি। আমি যে ধরে নিই আমাদের দেশে এইসব চলে না, এটি খুব বাজে জিনিস, এটি নোংরা জিনিস, তাহলে কোথাও না কোথাও আমি অন্ধকারে আছি। আগে আমি নিজেকে ওই যে 5টা ওই ডাব্লিউ কোশ্চেন, যেটা মধুমিতাদি বলছিল, অ্যাক্টিং এর ক্ষেত্রে খুব জরুরি, জীবনের ক্ষেত্রে খুব জরুরি, যে আমি এটা কেন করছি, আমি কেন করব, কি ছিল, কি এটা, এই যে কিগুলি যে আমরা বলি 5 ডাব্লিউস, এগুলি জীবনে ইউজ করা উচিত। ওয়াই, ওয়্যার, ওয়েন, হ্যাঁ, হোয়াট। তো ওই সমস্ত জিনিসগুলো আমরা কেন ইউজ করবো না? তো ওই আমি দেখেছি, এরকম লোক দেখেছি যারা হয়তো জানেন, কিন্তু স্পেসিফিক্যালি ওই ব্যাপারগুলিকে অ্যাভয়েড করে ওরা ওদের মন্তব্যটা করবে। ওই মানুষদেরকে আমি বলবো যে ভারতীয় সংস্কৃতিতে নিশ্চয়ই হরিহরের গল্প আছে, আছে তো কনসেপ্ট ভারতীয় সংস্কৃতি। আয়াপ্পান স্বামী আমাদের ভারতেরই দেবতা, হ্যাঁ, কত আছে। মহাভারতে কি নেই কমিউনিটির ক্যারেক্টার? বৃহন্নলা অর্জুনের যে রূপ, শিখণ্ডী,
পাঞ্চালের ইয়ে। এছাড়াও অনেক স্টোরি আছে। ম্যারেজ রাইটস দেওয়া যাবে না কারণ এগুলি ইন্ডিয়ান না। আমি একটা প্রশ্ন করবো, তাহলে অর্জুনের ছেলে ইরাবন, হু ম্যারিড ইরাবন? ইরাবন বলেছে যুদ্ধের আগে একজনকে বলি দিতে হবে, নাহলে যুদ্ধে জয় হবে না। হ্যাঁ, তখন দিতেই হবে কাউকে বলি না, তো ওদের ফ্যামিলি থেকে মানে স্যাক্রিফাইস ইজ ইম্পর্টেন্ট, ঠিক তো? তো ওইখানে তখন ইরাবন বলতে ঠিক আছে, আই এম রেডি টু স্যাক্রিফাইস। ইরাবন ছিল অর্জুন আর উলুপির ছেলে। তখন ইরাবন বলছে কিন্তু আমার একটা ইচ্ছা আছে। ইচ্ছা বলছে আমি তো ম্যারিড না, এই সব তো বাচ্চা বাচ্চা না তখন, এই যে অভিমন্যু বলো, ওরা তো সব প্রাপ্তবয়স্ক না কিন্তু, ঠিক আছে? তো তখন ইরাবন বললো আমি তো আই ওয়ান্ট টু হ্যাভ এ ম্যারিড লাইফ ফর ওয়ান ডে, ওকে, দেন আই স্যাক্রিফাইস মাই। তো শেষ ইচ্ছা সবার পূর্ণ করতে হয়। কোন রাজকুমারী বিয়ে করবে এমন রাজকুমারকে যে বিয়ের পরে তিনি বিধবা হবে? কেউ রাজি হবে? রাইট, হবে না। তো স্যাক্রিফাইস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তখন আর কে? গোবিন্দ, জনার্দন, ঠিক আছে, উনি বুঝেন সবার মন, কারণ উনি ইষ্টরূপে সবার হৃদয়ে থাকেন। উনি তখন মোহিনী অবতার ধারণ করলেন, করে ইরাবনকে বিয়ে করলেন। দে স্পেন্ড এ নাইট টুগেদার। পরের দিন ওনাকে স্যাক্রিফাইস করা হলো ইরাবনকে। কৃষ্ণ একদিনের জন্য বিধবা ছিলেন। আচ্ছা, কারণ আগের দিন রাতে যখন কথা বলছিল তখন ইরাবন বলেছে যে এতদিন আমি শান্তি পেলাম যে আমি যখন মারা যাবো আমারও একজন বিধবা হবে যে আমার কথা মনে রাখবে। কারণ সবাই মা বাবা সবাই দুঃখ করবে, আমার বাবার অন্য ছেলে আছে, হ্যাঁ, আমার মার কাছে আমার বাবা আছে, একজন স্ত্রীর কাছে তার স্বামী সব থেকে ইম্পর্টেন্ট। আর এখন যুদ্ধ শুরু হলে মা আমার বাবার কথাই ভাববে। বাবা যদি সুরক্ষিত ফিরে আসে যুদ্ধ থেকে, মার কাছে এর থেকে ইম্পর্টেন্ট আর কিছু নেই। সেম ভাবে আমার জন্য কে কাঁদবে, আমার কথা কে মনে রাখবে? আস্তে আস্তে সবাই আমার কথা ভুলে যাবে। কিন্তু আমার যদি একটা স্ত্রী থাকতো, সে আমার কথা মনে রাখতো। ওকে, আমার যদি একটা পার্টনার থাকতো, আমার যদি লাভার থাকতো। এবং মোহিনী রূপে পরের দিন উনি বিধবা ড্রেস পরে বিলাপ করেছেন, রীতিমতো বসে চিৎকার করে করে কেঁদেছেন। এবং ওনাকে এটা বরদানও দেওয়া হয়েছিল ইরাবনকে যে ওনাকে কেউ ভুলবে না, এবং যে ট্রান্স কমিউনিটি হবে, ওখানে মন্দির আছে ইরাবনের, আচ্ছা, ওরা ওই পার্টিকুলার দিনে গিয়ে ইরাবনকে বিয়ে করবে। পরের দিন ইরাবনের একটা কুশপুত্তলিক ওখানে রিচুয়াল আছে সাউথে, ওইটা ওইখানে পোড়ানো হয়, এন্ড দেন দে ক্রাই এজ হিজ উইডো। ওকে, সো দ্যাটস এ রিচুয়াল। এগুলো আমাদের ভারতীয় সংস্কৃতি। এখানে কোথাও কিন্তু বলেনি যে ওরা বাইরে সমাজে, ঠিক আছে? তো প্রত্যেকের ইমোশনটাকে কিন্তু ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। আমাদের এখানে কিন্তু ট্রান্স কমিউনিটিকে কোনো আলাদা করে কিন্তু দেখা হয়নি। এই জন্য দেখবে হয়তো এখনো আমাদের রিচুয়ালসে, বিয়েতে হোক, কেউ জন্ম হলে দে কাম ফর গিভিং ব্লেসিংস, ঠিক না? বিকজ দে হ্যাভ বিন কনসিডার এট এ ভেরি হায়ার রেলম, বিকজ দে ডোন্ট ফল ইন দ্য সো কল্ড বাইনারি, সো দে কানেক্ট দেম টু গড. Like, see, our gods. Who is our god? Ganesha is our god. Elephant-headed man. Lion-headed man. Narasimha. Monkey-headed man. Hanuman. Right? So, we consider them as gods. So, similarly, যারাই এই বাইনারিতে পড়ে না, হ্যাঁ, so called যেটাকে আমরা ন্যাচারাল বলি ওইটাতে পড়ে না, we always have considered them supernatural, not unnatural. There is a difference between supernatural and there is nothing in Indian concept that we call unnatural thing. We call it supernatural. Right. Right. Even for the ghost and all. What do you say? Do you say unnatural? No, right. We say supernatural, which is beyond our conception. যেটা আমরা বুঝতে পারি না, যেটা আমাদের বোধগম্যতার বাইরে। তো ওই জায়গা থেকেও যখন ব্রিটিশার্সরা এলো, মোস্টলি মুঘলদের সময়ও কিছু কিছু হয়েছে, বা যাই হোক সব থেকে বেশি হয়েছে কলোনাইজেশনের সময়, দে সেট দোজ রুলস। এই যে আমরা যেটাকে 377 বলি, ওইটার মধ্যে সমস্ত রুলস এর মধ্যে ওই সমস্ত জিনিসগুলি আছে। দিস আর ক্রিমিনাল অফেন্সেস, নোবডি ক্যান ক্রস ড্রেস, দিস পিপল আর নোন এজ থার্ড জেন্ডার, এন্ড ইউ নো দে উইল নট গেট এনি রাইটস, এনি কাইন্ড অফ হিউম্যান রাইটস, দে আর ডিভয়েড অফ। ওই সমস্ত জিনিস কিন্তু পরে এসছে। আমাদের ইন্ডিয়ান কালচারে তো ওদেরকে আলাদা করে দেখা হয়নি কোথাও। ইভেন একটা খুব ইন্টারেস্টিং ঘটনা তোমাকে বলবো এটা নিয়ে। এই যে এবিলিটি অ্যান্ড সেক্সুয়ালিটিকে আমরা এখন খুব অ্যাটাচ করি তো, গালি হয়ে গেছে। ইফ সাম গাই ইজ নট এবল টু ডু সামথিং, এই তুই কি মেয়ে নাকি পারস না, রাইট? ঠিক আছে, আরে একটা মেয়ে একটা সন্তান জন্ম দেয়, রাইট? আমরা পারবো ওই ব্যথাটা সহ্য করতে? বলে 206টা হাড্ডি ভাঙার মতো পেইন নাকি হয়, রাইট? ঠিক তো, we can't bear that pain. Never. We can't have this mental strength. And imagination আসে না। Yeah, one I'll not say student, but somebody I know, he said that the kind of humongous work we can do
The other gender can't do. I'm saying similarly, I agree that. Similarly, whatever humongous work they can do, you can't do. He said, tell me one thing that I can do. I said, just tie a pillow on your belly for 9 months and do your regular work. You needed to feed. Nothing is getting extracted from your body, right? No blood, nothing, no food, nothing you have to do extra. It's just a pillow. It's a non-living thing. Just tie it in your belly and then do your regular work. At least for a month. If you don't feel the difference, you let me know. He literally took my words so seriously. He started doing it. Okay. After 3 days, he got a back pain. He said, I'm having terrible back pain, and it was a bad idea. I said, exactly, this bad idea, in 3 days you said, they consider it as a blessing. This is the difference. So don't compare on strength level, If the exam is different for different people, right? Similarly, our strength is judged by how much we can lift, and their thing is totally different. Their strength is judged on how much they can carry. So carrying and lifting might not look similar, but the carrying thing can get harder than lifting. So beautiful. So that's what. So এখানেও আমি কিন্তু আমাদের কালচারে কিন্তু এটা ছিল না। আমি মহাভারতের আই থিঙ্ক বাংলা একটা ভার্সন পড়েছিলাম, খুব ওর আমি রাইটারের নাম মনে নেই, আমার কাছে আছে এখনো ভার্সনটা। ওখানে খুব সুন্দর একটা ডেসক্রিপশন আছে যেখানে অর্জুন বৃহন্নলা হয়ে যখন বিরাট রাজের দরবারে যখন যায়, সবাই আলাদা আলাদা করে যায় না, যাতে অজ্ঞাতবাসে যখন ছিল 12 বছরের পর 1 বছর যখন অজ্ঞাতবাস থাকে, সিঙ্গেল সবাই গেছে, একসাথে সবাই যায়নি। রাইট ওইখানে গিয়ে ওরা অ্যাসেম্বল হয়েছে যাতে ওরা ওদেরকে কেউ চিনে না, কারণ 5 পুরুষ 1 নারী চিনে যাবে। তো অর্জুন তো এজন্য গেছি, এটাও একটা আইডিয়া ছিল ভগবান শ্রীকৃষ্ণ যে 5 পুরুষ আলাদাও যদি যায়, ওদের মাথায় থাকবে 1 মাসের মধ্যে 5 এসছে, একটা নারী এসছে, তো নাম্বারটাকে তোমরা আনইভেন করো, নাম্বারটাকে কিছুটা করে দাও। ঠিক আছে, এবার কি হয়ে গেল, 4 পুরুষ, 1 ট্রান্স, 1 মহিলা। হ্যাঁ, ঠিক আছে। তো অর্জুন যখন ওখানে গেছে, এখানে উর্বশীর অভিশাপের গল্প টল্প আছে, যেটা এখনো কিন্তু পরিষ্কার না, অনেক মহাভারতে কিন্তু ডিফারেন্ট। অনেকখানে বলা হয় যে উনি ডিসগাইজ করেছেন, এই ডিসগাইজের আশীর্বাদটা দিয়েছিল যে তুমি যদি কিন্নর রূপ ধারণ করো তোমাকে কেউ চিনতে পারবে না। ঠিক আছে, ওই ব্যাপারটা ছিল। তো যাই হোক, ও যখন অর্জুন যখন গিয়ে বিরাটের মহলে যখন গিয়ে দাঁড়িয়ে বললো যে আমি বৃহন্নলা, আমি একজন কিন্নর, আমি আগে অর্জুনের রথ চালিয়েছি, ঠিক আছে, তো এখন তো ওরা তো চলে গেছে বনবাসে, এখন আমার কাছে কোনো কাজ নেই, তো আমি স্বর্গ থেকে নাচ গান শিখে এসেছি। সত্যি কথা তো ওদের বলাটা বাধ্য, তখন ওরা না পারতে মিথ্যে কথা বলতো না। আমি উর্বশীর কাছে নাচ শিখেছি, আমি আপনার অন্তর্মহলে থাকতে চাই, আমি মেয়েদেরকে নাচ শেখাতে। এইটাও কিন্তু ধম্ম ঋষির পরামর্শ ছিল। অর্জুন কিন্তু এভাবে নাচ শেখাতে যায়নি। সাম পিপল আস্ক মি, আচ্ছা ও না হয় কিন্নর হয়ে গেছে, অন্য কাজও তো করতে পারতো, মেয়েদের সাথে কেন থেকেছে? ধম্ম ঋষি বলেছিল, কারণ ধম্ম ঋষি জানতো এখানে কিচক আছে। এখন বাকি যারা আছে, এটা তো আমাদের ঘর না যে সব দাসের একটা পয়েন্টে গিয়ে সার্ভিস হাউসে গিয়ে থাকবে। রাইট, প্রত্যেকের ডিফারেন্ট এরকম আছে, বছরে হয়তো আর ওদের দেখাই হবে না। ঠিক আছে, রানী মেহেলে কোনোদিন ভীম যেতে পারবে না, বল্লভ যেতে পারবে না, ও তো খাবার বানায়, কিচেনের লোক কি করে ওইখানে যাবে? তো এখন দ্রৌপদী যদি কোনো বিপদে পড়ে, ওকে প্রোটেক্ট কে করবে? এজন্য ধম্ম বলেছে তুমি যেহেতু কিন্নর রূপ ধারণ করেছো, তুমি কিন্তু অন্তর্মহলে থাকবে দ্রৌপদীর কাছাকাছি থাকার জন্য। সো দ্যাট হি ক্যান হ্যাভ আই অন দ্রৌপদী, হি উইল হ্যাভ এ নিউজ অফ দ্রৌপদী উইদিন 1 ডে। ঠিক না? বাকিদের জানতে জানতে 1 সপ্তাহ লেগে যেত। রাইট, ঠিক আছে। তো ওই ব্যাপারটার জন্য এবার অর্জুন তো ওইখানেই ঢুকতে হবে। তখন বিরাট রাজের একটা ডায়লগ আছে যেটা হয়তো মহাভারতের সাথে এতটা রেলেভেন্ট না, কিন্তু এই কমিউনিটির ব্যাপারগুলি নিয়ে খুব রেলেভেন্ট। বিরাট বলছে যে তোমাকে আমি, তোমার এই বলিষ্ঠ দেহ, তোমার এই যে কাঁধ, এরকম মহাবাহু বলতো না অর্জুনকে, বলে এরকম মহাবাহুর মতো তোমার এরকম পুষ্ট, তোমার এই শোল্ডার এন্ড অল দ্যাট, আমি দেখতে পাচ্ছি স্পষ্ট যে এখানে তুমি কোনোদিন হয়তো ভারী ধনুক ক্যারি করেছো, যে এখানে এখনো মার্কস আছে তোমার হাতে। হ্যাঁ, তুমি হাতে যতই শাখা পরো, চুরি পরো, আমি তোমার হাতের কবজিতে আমি দেখতে পাচ্ছি সেই স্ট্যাং যেটা কোনো আর্চারের হয়। ঠিক আছে, বলছে আমার ছেলে উত্তর এখনো ছোট, তোমাকে আমি এখনই কন্যা রূপে দত্তক নেব, তুমি আমার এই শশাগড়া ধরিত্রী শাসন করো। আচ্ছা, দ্যাট ইজ দেয়ার ইন মহাভারত। এটা তো সিরিয়ালে দেখানো হয় না। বিরাট রাজ এটা বলেছিল যে তুমি তো, তোমাকে আমি এখনই দত্তক নিচ্ছি, তুমি আমার পুত্রী হও অথবা পুত্র হও, ইউ সিলেক্ট, তোমাকে আমি এখনই দত্তক নেব। রিলি? হ্যাঁ, বলছে আমি তোমাকে পুত্র অথবা পুত্রী যেটাতে তুমি কমফোর্টেবল ওইটাতে আমি তোমাকে
দত্তক নিচ্ছি, তুমি আমার এই শশা করা ধরিত্রী শাসন করো, কারণ উত্তর এখন ছোট। আর বিরাটের মাথায় ছিল কিচক তো মন্ত্রী, কিচক থেকে তো মুক্তি পাবে না। কিচক তো মন্ত্রী হয়ে, সেনাপতি হয়েও, মন্ত্রী না সেনাপতি হয়েও সমস্ত কিছু কন্ট্রোল করতো। ওর ওয়াইফ সুদেশনার ভাই ছিল, তো কিচককেও পছন্দ করতো না, কিন্তু কিন্তু কিছু করার নেই, কিচকের এত পাওয়ার। কিচক জানতো যে কিচক যদি সরে যায় বিরাট রাজাকে অ্যাটাক করবে অন্য মানুষ। তো নাও হি গট দের আইডিয়া, আচ্ছা এরকম যদি আমার নিজের একটা পুত্র অথবা পুত্রী হতো তাহলে আমি কিচকের কি দরকার, ওকে বের করে দেবো, ও তো কিচককেও মারতে পারবে। ওই তাহলে কোথাও দেখো এটা কিন্তু খুব নর্মালি লেখা হয়েছে এখানে, একদম একদম, মানে এখানে কিন্তু এরকম কিছু ছিল না। আরে কেউ এখানে সবার মধ্যে কেউ কোশ্চেন করেনি, মহারাজ আপনি কি বলছেন, বৃহন্নলা তো একজন কিন্নর, ও কি করে আমাদের রাজা হবে অথবা রানী হবে। এবং বলছে কি লাইনটা এত সুন্দর, আইদার পুত্র অর পুত্রী রূপে আমি তোকে গ্রহণ করবো, যেটাতে তুমি কমফোর্টেবল, তুমি যেভাবে চাও। তারপর অর্জুন রিকোয়েস্ট করেছে, না আমি তো রাজত্ব করতে আসিনি, আমি নাচ শিখাই। হ্যাঁ আপনার রাজত্ব আপনারই থাকো, আপনার ছেলেকে বরঞ্চ আমি, আপনার ছেলের আমি রথী হতে পারি, সারথী হতে পারি, যেটা পরে হয়েছে না যখন উত্তর যখন যায়। এগুলো কিন্তু একদিনেই ডিসিশন হয় না, যেরকম ভাবে সিরিয়াল দেখো না আমি তোমাকে রথ নিয়ে চলে, দিস আর অল প্ল্যান্ড। মানে ও জানতো যে উত্তরের সারথীও হবে যাতে উত্তরকেও শেখাতে পারে, এই জন্য ওই দিন উত্তরের সাথে ওই গেছে। এগুলি সব অ্যাসাইন থাকতো যে আমি তোমাকে এই কাজ দিয়ে তুমিই করবে। সারথী না থাকলে হয়তো অন্য কোনো সারথী অ্যাপয়েন্ট হবে, কিন্তু এগুলি রিটেন মানে রুলস এন্ড রেগুলেশন এরকম না তুমি ফ্রি আছো তুমি চলে যাও, এরকম ছিল না কিন্তু। এবং এখানে খুব সুন্দর করে লেখা আছে অর্জুন যখন যাচ্ছিল মানে অন্দরমহলে, খুব সুন্দর করে লেখা আছে যে অর্জুনের চেক আপ হয়েছে, কিন্নর রাইট। আচ্ছা, এবং ভেতরে কি হয়েছিল এটা স্পষ্ট না, কিন্তু তারপরে অর্জুনকে ওরা অ্যালাউ করেছে যাওয়ার জন্য ভেতর। এবার ভেতরে কি হয়েছিল, ভেতরে কি অর্জুন ওদেরকে ব্রাইব করেছিল, না বলেছিল আমি অর্জুন 1 বছর পরে আমি যখন আসবো তখন আমি তোমাকে দেখে নেব, অর ইজ ইট দ্যাট হি হ্যাজ অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম টু এ কিন্নর বাই উর্বশীস সো কল্ড অভিশাপ। ওইটা কিন্তু ক্লিয়ার না যে অর্জুন কি ভেষ ধারণ করেছিল না আসলেই উনি অভিশপ্ত ছিলেন 1 বছরের জন্য। আচ্ছা, ওইটা ওইখানে উনি কিন্তু খোলা রেখেছেন এই ব্যাপারটা, অডিয়েন্সের কাছে ছেড়ে দিয়েছে। ভেতরে কি হয়েছিল ওই জাজমেন্টে ওইটা কিন্তু ক্লিয়ার না। তো আমি কোথাও কিন্তু দেখিনি এত স্ক্রিপ্ট আছে, কোথাও কিন্তু আমি দেখিনি যে এইটা নিয়ে একটা কোথাও জড়তা আছে, অথবা কোথাও একটা যেরকম জরাসন্ধ মহাভারতেরই ক্যারেক্টার। জরাসন্ধ কি করে জন্মেছেন, জরাসন্ধ বাবা মারা গিয়েছিলেন, 2 মা সৎ মা, এবং মহাদেবের বরদান ছিল ওদের ছেলে হবে। তো ওরা তখন শিবকে আবার ডেকে বলছে আপনি আমাদের আশীর্বাদ দিলেন, পতিত গর্ভধানের আগেই স্বর্গবাস করেছেন, আমাদের সন্তান কি করে হবে। তো মহাদেব বলছে তোমরা 2 মাতা জন্ম দেবে, তোমরা 2 জন ইউনাইট হও, অর্ধেক অর্ধেক জন্ম দেবে তোমরা। মানে অর্ধেক অর্ধেক জন্ম দেওয়ার কনসেপ্ট হলো কি ওভাম, 2টো ওভাম থেকে জন্ম হয়েছে ওর। লেসবিয়ান রিলেশনশিপকে ইয়ে করা হয়েছে ওইখানে, ক্ল্যারিফাই একদম ক্লিয়ারলি বলা আছে ওখানে। এবারে জরা নামে এক রাক্ষসী দুটোকে একসাথে সন্ধি করেছিল, দেখে নাম হয়েছে জরাসন্ধ। এক্স্যাক্টলি, হি ওয়াজ বর্ন টু 2 ডিফারেন্ট মাদার্স। আমি এই জায়গাটা একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, মানে যেহেতু তুমি বললে যে উর্বশীর অভিশাপের কথাটা বললে, মানে অ্যাকচুয়ালি কি এই জিনিসগুলোর সঙ্গে অভিশাপ কথাটা খুব ওতপ্রোতভাবে জড়িত? মানে অভিশাপেই কি মানুষ এরকম হয়? মানে দর্শকদের মনের মধ্যে এই প্রশ্নটা কিন্তু থেকে যায়, এবং বরাবরই অনেক সময় আমরা টিপ্পনি কেটেও বলি কথাটা, অভিশাপই এমন হয়েছে, ঠিক না? তো এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো? আচ্ছা, উর্বশীর অভিশাপটার কনসেপ্ট টোটালি ডিফারেন্ট। আমি বুঝতে পারছি তুমি কোথা থেকে বলছো, কারণ হ্যাঁ মানুষ ভাবে হয়তো অভিশপ্ত হয়ে এরকম রূপ ধারণ করেছে, কিন্তু তাহলে কিন্তু ওই মহাভারতেই আছে যে ইন্দ্র যখন এসে বলেছে যে তুমি অভিশাপ না বরদান, এটা কিন্তু সময় সাপেক্ষ, ঠিক আছে। অর্জুনের জন্য কেন এটা অভিশাপ মনে হতে পারে, বিকজ হি ওয়াজ নট বর্ন ইন দ্যাট থিং, অ্যান্ড মন থেকে কিন্তু ও একজন পুরুষ। এখান থেকে কিন্তু আমাদের আনসারটা আসছে, মন থেকে অর্জুন কি পুরুষ, ওর জন্য অভিশাপটা কি একজন ট্রান্সের শরীরে থাকা, মানে ওই রূপটা ধারণ করা, বাহ্যিক রূপটা ধারণ করা। তাহলে অভিশাপটা কোথায়? যারা ট্রান্স, ও হয়তো একটা ছেলের শরীরে জন্মেছে, তাই তো ও নিজেকে মেয়ে ভাবে মন থেকে। একটা মেয়ে হয়ে একটা ছেলের শরীরে ট্র্যাপ হওয়া, অথবা একটা ছেলে হয়ে মেয়ের শরীরে ট্র্যাপ হওয়াটা হলো অভিশাপ। এই জন্য এটাকে অভিশাপ বলা হয়, ওদের জন্য, বাইরের মানুষের জন্য না। বুঝতে পেরেছি। এই জন্য আমরা জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট সার্জারিটা করি, ঠিক তো? কিন্তু এর মানে এই না যে আগের জন্য কোনো পাপ করেছো, কিছু করেছো, তাহলে তো কোথাও না কোথাও যদি স্বীকৃতি দেওয়া হচ্ছে, মানুষ যদি এটা বুঝে যাচ্ছে যে আরে এরকম শরীরে জন্মাইছে, তাহলে তো এটা অভিশাপ, তাহলে কোথাও না কোথাও তো তোমার অন্তর মানে এটা জানা আছে যে এখানে ওই জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট সার্জারিটা দরকার, ঠিক না? আমি যদি কাউকে দেখে বলি যে আহা ছেলেটা এরকম মেয়ের মতো ঘুরছে রে, মানে ছেলেটা নিজেকে মেয়ে ভাবছে কিন্তু ও তো আসলে ছেলে, সেটা তো ওর জীবনে একটা অভিশাপ, হয়তো আগের জন্য কোনো। তো ইফ ইউ কনসিডার ইট অভিশাপ, তো
তাহলে লেট হিম ডিসাইড না হোয়াট উইল ডু উইথ দেয়ার অভিশাপ। না তাহলে কোথাও না কোথাও তুমি স্বীকৃতি দিচ্ছ যে হ্যাঁ ও আসলে একটা মেয়ে, কিন্তু ও ছেলের শরীরে জন্মেছে। কোথাও না কোথাও তুমি নিজেকে ওইখানে আটকে রাখছো যে না কি সমাজ কি করবে। একটা জিনিস আমার কাছে খুব গায়ে লাগে যখন মানুষ বলে না সমাজ মেনে নেবে না। আমার এই প্রশ্নটা থেকে যায় যে সমাজকে, আমি সমাজ না? আমি যখন একটা কথা বলছি এটা তো সমাজেরই কথা। এক্স্যাক্টলি, ঠিক তো? তুমি যখন কথা বলছো এটা সমাজেরই কথা, তুমি যদি নেগেটিভ কথা বলো সেটা যেরকম সমাজের কথা, আমরা 10 জন যদি পজিটিভ কথা বলি এটাও সমাজেরই কথা। সমাজ কিন্তু ওই নেগেটিভ কথাটা বলার জন্য হয়তো 90% রয়েছে আর আমরা হয়তো only 10% we are talking about this। হ্যাঁ, এখন হয়তো সেই ব্যাপারটা নেই, কারণ আমি এটাও দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে জাস্ট টু অ্যাক্ট কুল অনেক মানুষ কিন্তু আমি দেখেছি জুন মাস চলে এসেছে, রাইট মান্থ, আমি কুল থাকার অভিনয় করছে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই তোমাকে। আজকে থেকে বেশ কয়েক বছর আগে প্রাইড মান্থের সময় আমি যখন প্রাইড রিলেটেড কাজ করতে শুরু করি, একজন সাইকোলজিস্টের সঙ্গে আমার কথা হয়েছিল, নাম নেব না, অনেকেই চেনেন হয়তো। তো সাইকোলজিস্টের সঙ্গে খুব ভালো একটা সেশন গেল। কমিউনিটির বেশ কিছু প্রশ্ন আমি কালেক্ট করে ওনার কাছ থেকে উত্তরগুলো নেওয়ার চেষ্টা করলাম, সলিউশন নেওয়ার চেষ্টা করলাম, এটা হলে কি হতে পারে, মা বাবারা যদি মেনে না নেন তাহলে কি হতে পারে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। সব কিছু শেষ হওয়ার পর অফ দ্য ক্যামেরা মনেকে জিজ্ঞেস করলাম, উনি কিন্তু খুব পজিটিভভাবে কথা বলে নিয়ে হ্যান ত্যান বললেন। অফ দ্য ক্যামেরা মনেকে জিজ্ঞেস করলাম যে আপনার কি মনে হয় আপনার ছেলে যদি আজকে গে হয়ে জন্মায় এবং আপনাকে এসে যদি বলে যে মামা আমি গে, আপনার রিয়েকশন কী হবে? আমি পারবো না মেনে নিতে। একদম মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে ওনার রিয়েকশন, আমি পারবো না মেনে নিতে। রাইট? তো প্রাইড মান্থ আসলে পরে অনেক কর্পোরেট সেক্টরের লোগো বদলে যায়, এক্সট্রা অনেক ধরনের ললিপপ থাকে, সব লোগো পাল্টে গেছে। আমি কনফিউজ হয়ে যাচ্ছি এগুলি কিসের লোগো দেখছি আমি লিটারালি ওই দিন যাকে নাম নেব না, সবাই তো জানে, খুব বড় কোম্পানি তো ইঞ্জিনিয়ারিং ফিল্ডেরই। তা আমি লোগো দেখছিলাম একটা, তো লোগোটা খুব সুন্দর, মানে একদম ব্যাচের মতো আর কি। I thought that that's a pride batch. Okay. So I asked somebody like where I can order this. He's like logo ये थोड़ी वो है batch है, वो तो logo है. Then he said the name of the company and I was like oh my god. I said the rainbow is not so much rainbower than this. Like this is the rainbowiest thing I have ever seen in my life. So many colors in that, 7 colors only, but it's so vibrant. It's very good, I appreciate. But again, if it remains evergreen, that's what is my prayer. হ্যাঁ, যেটা বলছিলাম সেম অনেকটা সিমিলার জিনিস পোস্ট করছে, এই করছে সেই করছে। ওই লোকটাকে আমি দেখেছি to call out names, to say things abruptly, putting status because there are other 11 months to put such status. So yeah. Yeah, only 1 month is Pride month. Rest all 11 are shameful. so yeah, you can actually come out as homophobes because this is not your month. You have 11 more months. Stay home. Satak rahe, sabdhan rahe. We are with you. So whatever. So these are the things I've seen, like every day this, that, calling out names. You know the terms. I don't want to use it on camera. And then suddenly I found 900 चूहे खाके बिल्ली हज को चली. I wanted to put that song behind his post when he posted on very 1st of June, sharp at 12. Mamma mia. You know, to all the people who are out and proud, happy Pride Month, folks. I was like, sorry, I might be wrong what I'm seeing. Then I checked, no, I'm right. Then on his Facebook, Instagram, everywhere, rainbow. And then it started raining, you know. It rains so much, there was a flood. So, yeah. আমরা পরের প্রশ্নটা যাচ্ছি। আয়েপা শামীর কথা বলেছিলে আর হর আর হরির ব্যাপারটা, এই বিষয়গুলো নিয়ে একটু। your favorite topic. Yeah, হর হরি তো মানে আচ্ছা কেডা বড় দুইজনের মধ্যে? কোশ্চেনটা অনেক ভাবে করা যায়, কিন্তু কে পুরুষ দুজনের মধ্যে? মানে there are lot of options when it comes to হরি and হর, বাট আইরনি হলো গিয়ে ওদেরকেই সব থেকে বেশি একাত্মবাদের প্রতীক হিসেবে বলা হয়। যেরকম দুজন ভালো বন্ধু, হরি হর আত্মা, ঠিক তো? কিন্তু এই হরি আর হরকে নিয়ে কিন্তু অনেক ধরনের বিভেদ আছে, অনেক ধরনের, মানে এগুলো বলে লাভই নেই। স্পিরিচুয়াল বলো, ইভেন স্পিরিচুয়ালি বলাটা ঠিক না,
ডিভোশনাল ওয়েতে, রিলিজিয়াস বলো, হ্যাঁ রিলিজিয়াস ভাবে হরিহরের মতো অনেক বিচ্ছেদ আছে। আয়াপ্পা স্বামী তো মধ্যে মধ্যে খুব, হয়তো আমি যদি আয়াপ্পা স্বামীর জায়গায় থাকতাম আমি সত্যি খুব ইনসিকিউর ফিল করতাম, হ্যাঁ যে কেন মানে আমার জন্ম নিয়ে এত কোশ্চেন হচ্ছে। তো যাই হোক, হরিহরের স্টোরি হয়তো সবাই জানেন, না জানলেও জাস্ট গুগল ইট আউট অ্যাবাউট হাউ আয়াপ্পা স্বামী ওয়াজ বর্ন। তো স্টোরিটা একটু সংক্ষেপে বলে দিই। অ্যাকচুয়ালি উনি কিন্তু অরুণাসুর নামে একজন ছিলেন, তো ওনাকে কি রেসপেক্ট দিচ্ছি আমি, ওদেরকেও সবাইকে দেওয়া উচিত। অরুণাসুর নামে একটা অসুর ছিল। তো অরুণাসুর কাছে বরদান ছিল যে, ও বরদান চেয়েছিল যে হরিহর আত্মজোর দ্বারাই যেন আমি মৃত্যুপ্রাপ্ত হই। আচ্ছা, ঠিক আছে। তো ব্রহ্মদেব তো সরস্বতীর সাথেই থাকেন, তো ওনার তো ভাষা জ্ঞানের কোনো কমতি নেই, উনি বুঝেছেন অসুর কি চেয়েছেন, তিনি কিন্তু তাও তথাস্তুই বলেছিলেন, বিকজ হি ওয়াজ নট এ হোমোফোব। ঠিক আছে। তো উনি কিন্তু বলেননি বাই কোতার বানি সমাজ কিন্তু মাইনা নিত না অরুণাসুর, এইটা কিন্তু বলেনি, কাউরে মুখ দেখান যেত না, সেটা কিন্তু বলেননি। উনি কি করেছেন, উল্টো গিয়ে হরিয়ার হরকে বলেছে আমি কিন্তু এরকম একটা বরদান দিয়ে এসেছি, বি রেডি গাইস ফর দ্য প্রাইড মান্থ। ঠিক আছে, জুন মাসে বলতে খুব মজাই লাগে। তো যাই হোক, তখন যেহেতু বিষ্ণুই ম্যাক্সিমাম রোল প্লে করেন, মানে মোহিনী অবতার ধারণ করেন। বাই দ্য ওয়ে গাইস, আমিও কিন্তু মানে বিষ্ণুকেই মানি। ঠিক আছে, তো কারণ এটা নিয়ে আবার একটা অন্য কনফিউশন আসতে পারে। তো যাই হোক, তো এটা ওরা দুইজনের চিন্তা ভাবনা। তো দেন মোহিনী আর মহাদেবের সংযোগেই কিন্তু আয়াপ্পা স্বামীর জন্ম হয়, এবং উনি মণিকন্দম নামে জন্ম নেন। তো এখানে রাজা ওনাকে জঙ্গলে পান, বাঘের পিঠে চড়ছিলেন, দেয়ার আর লট অফ আদার স্টোরিজ, অ্যান্ড দেন হি কিল্ড অরুণাসুর। আচ্ছা, ঠিক আছে। সো এই কনসেপ্টগুলি কিন্তু কোথাও কিন্তু এরকম ভাবে চোখ এরকম করে কিন্তু দেখা হয়নি। ঠিক আছে। আর যদি বিশদ জানতে প্লিজ সাউথ ইন্ডিয়াতে যাবেন, গিয়ে আয়াপ্পা মন্দিরে যাবেন, ওখানে জানতে পারবেন। তো ওই জায়গা থেকে আমি বলছি, হরিহর নিয়ে একটা তো আছে, এই ব্যাপারটা তো আছেই যে হরি আর হরের মধ্যে কে বড়। কেউই বড় না, বিকজ হরস্য হৃদম বিষ্ণু, বিষ্ণু হৃদম শিবা। তো দ্যাট ইজ দেয়ার ইন আওয়ার ওন স্ক্রিপচার্স। ঠিক আছে। আমি যদি বলি বিষ্ণু পুরাণেও আছে, হ্যাঁ মহাভারতের অনুশাসন পর্বে আছে, যেখানে আই থিঙ্ক 17 চ্যাপ্টার। অনুশাসন পর্বে স্বয়ং ভগবান কৃষ্ণ বলছেন যে আমি রুদ্র, আমার রুদ্রের মধ্যে কোনো ভেদ নেই। আমরা যদি নারদ পঞ্চরাত্র যদি পড়ি, ওখানে লেখা আছে যে আমরা যদি হরি আর হরের মধ্যে যদি ডিস্টিংশন করি, তাহলে এই 14 ব্রহ্মাণ্ডে এরকম কোনো জায়গা নেই যেখানে আমি শান্তি পাবো, এবং নরকেও স্থান হবে না, যেটাকে আমরা বলি এক কথায় বাঙালিরা খুব ইউজ করি। নরক অ্যাকচুয়ালি জায়গা নেই ভাই, অনেকে গিয়ে সেটা মুড়া পাইতে বয়ে রয়েছে। তো আগের থেকে বুকিং আছে, যারা এটি করতেছে এই বিভেদ। হ্যাঁ, তো আমি মনে করি স্পিরিচুয়ালিটি মানুষকে এক করে, বিকজ আমরা যোগ বলি, আমরা কিন্তু বিয়োগ বলি না। ঠিক আছে, আমরা যোগাসন বলি, সবকিছু যোগ আছে কেন, আমাদের ত্রায়াম যে সেট হওয়া, এই যে মন শরীর আর আত্মা, এই তিনটার মধ্যে যে ব্যালেন্স সেট করা, ওইটাই তো ত্রায়াম। আমি যদি নিজেই মানে বিষ্ণু বড় না শিব বড়, আর বড় কি যে বড় হবে ও তো তোমাকে এসে ডায়েরি মিল্ক চকলেট দিয়ে যাবে না যে বাবা আমাকে তুমি বড় বলেছে থ্যাংক ইউ, বিকজ দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ। ইভেন পঞ্চমুখে রাম নাম দেন ত্রিপুরারি, এটা আমাদের ইয়েতেও আছে, রাইট? কি বলে কৃষ্ণের অষ্টোত্তর শতনামে আছে। তো উনি সর্বক্ষণ রাম নাম জপ করছেন। হনুমানজি তো মহাদেবেরই অবতার, এটা হয়তো আমরা সবাই মানি তো হনুমানজি রাম ভক্ত, এটাও মানি। তো কেন if he is greater or than Vishnu, or even Vishnu is greater than Shiva, then why they are always worshipping each other? রামেশ্বরমে রাম কেন বসে আছে? এবং খুব সুন্দর একটা উক্তি আছে, এটা আমাদের মতো মানুষদেরকে যারা বিভেদ সৃষ্টি করি। রামকে হনুমান জিজ্ঞেস করছে, আইরেনি, হনুমানকে স্বয়ং শিব রুদ্রাংশ, রাইট? উনি রামকে বলছে প্রভু আপনি লিঙ্গের নাম রামেশ্বর কেন দিলেন? তখন উনি বলছেন কেন তুমি কোনোদিন সমাস পড়নি? হনুমান বলছে না প্রভু আমাকে আপনি বলুন কেন রামেশ্বর নাম? তখন বলছে রামের ঈশ্বর, হ্যাঁ ষষ্ঠী তৎপুরুষ সমাস, বেশ বাক্য হলো রামের ঈশ্বর। ঠিক আছে। তখন মহাদেব কৈলাসে বসে খুব হাসছেন, বাহ প্রভু বাহ কি সুন্দর তোমার ব্যাকরণ জ্ঞান, খুব সুন্দর জ্ঞান দিয়েছে। তো পার্বতী বলছে উমা উনি তো ঠিকই বলছেন। বলে না তুমি কি বলছো দেবী, প্রভু ব্যাকরণ খেলবেন আমার সাথে? হ্যাঁ শোনো আমার ব্যাকরণ তো এটার ব্যাখ্যা অন্য। তখন পার্বতী বলছে কি প্রভু? বলছে রাম যার ঈশ্বর কর্মধারয় সমাস। আচ্ছা ঠিক আছে। ওরা দুজন যুদ্ধ করছে ব্যাকরণের, একজন থেকে আরেকজন বলছে না আমি জানি ব্যাকরণ বেশি,
কিন্তু কথাটা কি বলছেন, বেশ বাক্যটাতে ফোকাস করো। রাম বলছেন রামের ঈশ্বর, রামেশ্বর, আর স্বয়ং রামেশ্বর বলছেন রাম যার ঈশ্বর। তো সমাজ ভেদে ওরা দুজন একজনকে একজন বড় বলছে। তো আমি যদি শিবকে মানি তাহলে আমি বলবো বিষ্ণু বড়, আর যদি আমি বিষ্ণুকে মানি তাহলে আমি বলবো মহাদেব বড়। এইটা আমাদের শ্রীমদ্ ভাগবতমেও আছে, বলা হয় যে বিষ্ণুর থেকে বৈষ্ণব উত্তম, বলে যে স্বয়ং বিষ্ণু নাকি বৈষ্ণব সেবা যারা করে, বিষ্ণুর সেবা করছেন একজন, বৈষ্ণব সেবা করছেন একজন, হিল বি মোর ইমপ্রেসড উইথ দোজ। আরে একে যে আমার ভক্তের সেবা করছে, আমার সেবা তো করবোই, আমি তো দেবতা, আমি বরদান দেবা, আমার ভক্তের সেবা করছে, আহা কি ভাব, ওর কাছে আগে যাবে, কারণ উপকার প্রিয় বিষ্ণু। এবং ওই স্ক্রিপচার্সে লেখা আছে মহাদেব ইজ পরম বৈষ্ণব, ঠিক আছে? তো বলে যে বৈষ্ণবের প্রসাদ, বৈষ্ণবের চরণ ধুলি নেওয়াই বিষ্ণুর সেবা। তাহলে আমি তো বলবো যে মহাদেবের প্রসাদ যদি আমি পেয়ে যাই তাহলেও, এটা বলাও হয় অনেক স্ক্রিপচার্সে আছে। যাদের আপত্তি আছে এটা নিয়ে যদি ডিবেট করতে চান, প্লিজ আই এম রেডি টু ডু ইট, বিকজ আমিও শিখতে চাই, জানতে চাই। তোমার পাশে আরেকটা চেয়ার আমরা লাগিয়ে দেবো, একদম আমি বসে থাকবো এখানে এই জলের গ্লাস হাতে নিয়ে, অসুবিধা নেই। ততদিনে যদি আমার মাপটা চলে আসে তো ভালো কথা, এখানে সবাই নাদের লোগোটা দেখতে পাবে, হ্যাঁ আমি শুনবো। একদম। এবং আমার মনে হয় এই বিভেদগুলি না আমাদের শেষ করা উচিত, বিকজ স্পিরিচুয়ালিটি শুড মেক ইউ গ্রো। সেহেতু ঘুরে ফিরে আমরা মানবিক জিনিসগুলি করছি, আবার একটা প্রভেদ কার মধ্যে করছি, হরি আর হরের মধ্যে। কতটা ধৃষ্টতা আমাদের। এক্স্যাক্টলি, আমরা বলি কাল কালী, বলি তো কেন কালী বলি? ই কার মানে হলো কালের শক্তি, তাই কালী। হর হরি, হরের শক্তি হলো হরি। আর হর ছাড়া তো, শক্তি ছাড়া যেরকম বেস মানে অচল, এরকম তো বেস ছাড়াও শক্তি অচল। তো একজন আরেকজন পরিপূরক। এটা আমাদেরই স্ক্রিপচার্স, আমাদেরই মানা স্ক্রিপচার্স, আমাদের ভারতীয় সংস্কৃতিতেই আছে। আমরা কেন এই আলাদা আলাদা বৈষ্ণব কি শাক্ত কি এইসব আলাদা আলাদা করার কোনো দরকারই নেই, বিকজ আমি মনে করি যে সবটাই যোগ। এবং এটাও বলা হয় যে আমাদের স্ক্রিপচার্সে আছে যে মহাদেবের যারা একদম পরম ভক্ত হয়, বলে যে মহাদেব নাকি যাদের উপর সমস্ত কিছুর উপরে গিয়ে তুষ্ট হন, ওদেরকে উনি হরি ভক্তি প্রদান করেন, বিকজ এটা উনার সব থেকে বড় সম্পদ। উনার কাছে উনার রাম ভক্তি, উনার কাছে বিষ্ণু ভক্তি উনার সম্পদ। উনি ইভেন দেখা যায় বিষ্ণু সবসময় যোগনিদ্রায় আছেন, কার কথা ভাবছেন? মহাদেব। ইনসিডেন্টও আছে না, গল্প আছে, মহালক্ষ্মী জিজ্ঞেস করে যে তোমার বুকে কে কে আছে? তোমার বুকে তো শুধু আমি আছি। বলে না তুমি, যে কে কে আছে? বলছে পুরো ব্রহ্মাণ্ড আছে। বলছে আর? বলছে আমার ভক্তরা আছে। বলছে আর? বলছে মহাদেব আছে। বলে না, তোমার হৃদয়ে আমি ছাড়া কেউ থাকবে। বলে আমি পারবোই না। লক্ষ্মী বিরূপ হয়ে চলে যান। There are all these stories. When the human values come, human emotions come, Lakshmi, when she turns human, তো এই যে স্টোরিজগুলি কেন লেখা হয়েছে? এই বিভেদগুলি সরানোর জন্য। কিন্তু এই যে থরি মহালক্ষ্মী, সে ইজ আদ্যাপরা শক্তির অংশ, কেন এই লীলাগুলি করবেন উনি? কেন উনি হঠাৎ করে এত অবুঝ হয়ে যাবেন? লোক শিক্ষার জন্য। এই দেবী সীতা হয়ে ভূমি থেকে প্রকট হয়ে এত কষ্ট করেছেন কেন? লোক শিক্ষার জন্য। যে আইডিয়ালি তোমার কোন সময় কি করা উচিত, কোন সময় তোমার কোনটা করা উচিত না, সেটাও আছে। এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসাটাই আমি মনে করবো শ্রেয়। যা তোমার যদি মনে হয় তুমি বিষ্ণু ভক্ত, যারা শিব ভক্ত ওদেরকে আরো বেশি করে সম্মান করা উচিত। একজন শিব ভক্তকে যে সম্মান দেওয়ার থেকে বেশি একজন বিষ্ণু ভক্তের দেওয়া উচিত। হ্যাঁ, বলে একদম বিলুণ্ঠিত ভক্তি থাকতে হয় মানে বৈষ্ণবদের, বাঞ্ছা কল্পতরু বলা হয় বৈষ্ণবদের। ঠিক না? মানে সবসময় তুমি মাটির সাথে কানেকশন, একজন দেখো মাটিতে লুটিয়ে পড়ে যাও, ভক্ত, দ্যাটস ইট। মানে পরম বৈষ্ণবের ভক্ত মানে তো বললেই লাভই নেই। মানে আজকের পডকাস্টটা আমরা মুভি নিয়ে কথা বললাম, প্রাইড মান্থ রিলেটেড কথা বললাম, কমিউনিটি নিয়ে কথা বললাম, হরহরি নিয়ে কথা বললাম, আয়াপ্পা স্বামীর কথা উঠে আসলো, অনেক কিছু না, লট অফ থিংস উই হ্যাভ ডিসকাস টুডে। টু সিদ্ধার্থ ইন দ্য সেম রুম, লিভ देम ফরএভার। আমি এটাও ভুলে গেছি যে আমি ক্লস্ট্রোফোবিক। দরজাটা বন্ধ ছিল সামহাউ। দরজাটা যেন কোনো খুলবনি। এনিওয়ে, আমরা পডকাস্টের একদম শেষ দিকে এসে পৌঁছে গেছি। দুটো কথা দিয়ে শেষ করব। সবাই বাক্সবন্দি কেন দেখবে, আর প্রাইড মান্থের জন্য একটু শুভেচ্ছা বার্তা যদি কিছু থাকে, কিছু বলার থাকে তোমার আলাদা করে বলে আমরা পডকাস্টটা শেষ করব। বাক্সবন্দি কেন দেখা উচিত বা দেখতে যাওয়াটা উচিত আমি বলছি, এটা অ্যাকচুয়ালি আউট অফ দ্য বক্স। নামটা বাক্সবন্দি, ক্লোস্ট্রোফোবিয়া হয় ভাই আমার, বাট অ্যাকচুয়ালি সত্যি বলছি এটা আউট অফ দ্য বক্স। সবাই খুব ভালো কাজ করেছে, সবাই খুব পরিশ্রম করেছে। আমি গল্পের ব্যাপারে কিছুই বলবো না, কারণ কিছু বলে ফেলছিলাম। স্পয়লার দেওয়াটা ঠিক না। আমি স্পয়লার তো যারা এখনো দেখেনি আর কি, যারা তো দেখেছে দেখেইছে। আমি দেখে ফেলেছি, সেটা আলাদা কথা। প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব বাক্সবন্দি দেখুন, আপনাদের মতামত জানান। এবং আমি বলবো যে সিদ্ধার্থ
খুব ভালো একটা কাজ করেছে, নট অনলি সিদ্ধার্থ, পুরোটা টিম খুব ভালো কাজ করেছে। না তো আমাকে মারবে এটা বলার পর। যখন আমি বলছি সিদ্ধার্থ বলছে হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ, তো টিম করে ও বলছে টিম। তো ঠিক আছে, টিম অবভিয়াসলি টিম খুব ভালো কাজ করেছে, এবং আমাদের ত্রিপুরার কাজ, সবাই আমাদের ত্রিপুরার আর্টিস্ট, খুব ভালো কাজ। আপনারা দেখুন, আপনাদের নিজেদের মতামত দিন। এবং আর কি বলবো, প্রাইড মান্থ ও এটা একটা মান্থ, হ্যাঁ, যেটাকে আমরা নর্মালি জুন বলে জানি, আপনারা জুন বলে জানেন, জুন আন্টি না, বাট দিস ইজ সামথিং আমি আমাদের কাছে বলতে গেলে। যেহেতু এই টপিকটা উঠলো, লাস্ট একটা প্রশ্ন, মানে তোমাকে পেলে তো প্রশ্ন করার মানে হ্যাবিটটা আমার যাবে না, প্রাইড মান্থ পালনের কি সত্যি দরকার আছে আলাদা করে এখন এই মুহূর্তে? আমি সেটাতেই যাচ্ছিলাম। থ্যাংক ইউ ফর পুটিং এ কোশ্চেন অ্যাজ এ হেডিং। হ্যাঁ, অবভিয়াসলি দরকারটা কেন আছে, আবার দরকার নেই, দুটোই আছে। দরকার কেন, কারণ হয়তোবা এই প্রাইড মান্থের থেকে কিন্তু অনেক অ্যাওয়ারনেস বেড়েছে, এটা আমি নিজে দেখেছি। ত্রিপুরাতে প্রথম প্রাইড মান্থ, যাই হোক, মানে আমরা ছিলাম ওইটাতে পার্ট, কোথাও না কোথাও কিন্তু ভিজিবিলিটি বেড়েছে। আমি আশা করি তোর মনেও আছে সিদ্ধার্থ, যে অনেকে এরকম ছিল মাস্ক পরে পরে বিভিন্ন গলি থেকে এসে প্রাইডে জয়েন করেছিল। ওইটা দেখে আমার আগে অব্দিও যখন কাজ করছে আমার কাছে কেনই বা আমরা আগরতলাতে প্রাইড মান্থ করবো, সব জায়গাতে প্রাইড মান্থ হচ্ছে, কি আর এরকম হয়ে যাবে। বাট ওই এক দুজনও যে বের হয়ে এসেছিল, তখন কোথাও না কোথাও মনে হয়েছে এই ভিজিবিলিটিটার দরকার আছে, আউট অফ দ্য বক্স, এক্স্যাক্টলি। ওই ভিজিবিলিটিটা কমিউনিটির মানুষের জন্য বিশেষ দরকার, যে হ্যাঁ, দেয়ার আর পিপল অ্যারাউন্ড, ইউ আর দেয়ার এন্ড দেয়ার ইজ নো প্রবলেম উইথ ইউ, ইউ আর অল ফাইন। কারণ যারাই নতুন, আমরা কিন্তু ধরে নিচ্ছি কি আমাদের বয়স বাড়ছে, তো আমরা এখন তো চেঞ্জ হয়ে যাচ্ছে, সব চেঞ্জ হচ্ছে, বিকজ আমাদের আর ওই মানে আমাদের বয়সী যারা আছে কমিউনিটির, ওদের কিন্তু আর দরকার নেই সেই সাপোর্টের, সেই হেল্পের। তার মধ্যে এখন আর কিসের দরকার? কিন্তু আমরা এটা ভুলে যাচ্ছি যে আমাদের যে ওই বয়সটা ছিল, ওই বয়সের মানুষ তো এখনো আছে, রাইট? টিনেজার্স আর দেয়ার, মাইনার্স আর দেয়ার, যারা হয়তো এই কমিউনিটিতে বিলং করে, যারা এখনো নিজেদেরকে আইডেন্টিফাই করছেন, ওদের জন্য কিন্তু এগুলি খুব দরকার, এই ভিজিবিলিটিটা দরকার, বাক্সবন্দির মতো ফিল্ম দরকার। হ্যাঁ, তখন ওই যে একটা ওয়ার্মথ ফিল হয় যে হ্যাঁ, মানে আই এম অলসো গেটিং হার্ড, আই এম অলসো গেটিং সিন বাই পিপল। হ্যাঁ, দেয়ার আর পিপল হু উইল অ্যাকনোলেজ আওয়ার এক্সিস্টেন্স, ওই ব্যাপারটা হয়। আর দরকার নেইটা মানে নেই বলবো না, বাট কোথাও আমার মনে হয় যে এটার থেকেও সবকিছুর সাথে তো পজিটিভ নেগেটিভ থাকে। ফর দ্য আদার পিপল, নো, অলরেডি সি আই সেড আদার পিপল, those who are outside the community. তো আমি ওই জিনিসটা চাইছি না, কমিউনিটির বাইরে এই যে বিভেদ একটা তৈরি হয়, এটা তো একটা হয়, মানে whenever there is a positive side there is also negative side. This is one negative side. কোথাও না কোথাও আমরা হয়তো নিজেরাই বলে দিচ্ছি হ্যাঁ কমিউনিটি, LGBTQIA+ কমিউনিটি and C-set কমিউনিটি। তো ওই যে প্লাসের মধ্যে যতদিন C-setটাও ঢুকে যাবে, যখন এই সমস্ত কিছু মিলে একটা কমন হিউম্যান কমিউনিটি হবে, আই থিঙ্ক দ্যাটস দ্য বেস্ট থিং। এবং অ্যাকচুয়ালি দেখো প্রত্যেকটা দিনই কিন্তু প্রাইড। হ্যাঁ, আমি যদি সকালে উঠে যদি আমি নিজের উপর গর্ব অনুভব না করি, নিজের দিকে নিজে না তাকাতে পারি, আমি কি ঘর থেকে বেরোতে পারবো? It's not about anything else. It's not about the sexual identity. It's not about what kind of person I am, whether I'm a male or a female or a trans or a teacher or a dancer or a beggar or whatever I am. If I'm not proud of myself with whatever positive, negative things I have, I don't think that I'll be able to even walk a single step out of my room, right? তো ওই পার্সপেক্টিভে দেখতে গেলে কিন্তু আমরা প্রত্যেকের জীবনে প্রত্যেকটা দিনই একটা প্রাইড, ঠিক আছে? তো আলাদা করে প্রাইড মানতে দরকার হয় না। তো ওইটা যদি আমরা নিজেদেরকে যেরকম অ্যাকনোলেজ করে ফেলি, যা হয় আমি তো ভুল করছি, ঠিক আছে, আমি ঠিক করে নেব, এতটুকু কাইন্ডনেস যদি আমরা সামনের মানুষটার জন্য রাখি, I think every day we can celebrate as a Pride Day. তখন মান্থ, ইয়ার এইসবের দরকার হবে, কোনো প্রয়োজন হয় না। ঠিক, ওই মানুষটাকে মানুষের মতো করে অ্যাকসেপ্ট করে নেওয়া, আর কিছু এত টাফ না কিন্তু, সত্যি ভেরি ইজি। তো বেশি ভাবতে হবে না তো, আচ্ছা ও এরকম, আর এটা তো আমার সাথে জানা, আরে ঠিক আছে ও এরকম আর কি, ঠিক আছে, আমি কি বাবা জাজ করেন? জাস্ট গিভ দ্যাট পারসন এ হাগ, ইউল ফিল নাইস, দ্যাটস ইট। বাক্সবন্দিতে যে নীল, শুভা এবং মৈথিলীদের কথা বলা হয়েছে, তা কিন্তু আমার আবার আপনাদের সবার গল্প। আমাদের সামনেই হয়তো রয়েছে, আপনাদের আশেপাশে কোথাও হয়তো রয়েছে এরকম নীল, শুভা এবং মৈথিলীর মতো ক্যারেক্টাররা। আপনারা যারা এখনও বাক্সবন্দি দেখেননি তারা অবশ্যই বাক্সবন্দি দেখবেন এবং এই মাসটায় একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করবেন। দেখা হবে আমাদের নতুন কোনো একটা পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।